Welcome to the class. Today we're going to talk about academic task 1, bar chart. বার চার্ট খুবই মজার একটা টপিক। এই টপিকটাতে আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবো। You can use these sentence structures to improve your score. ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে যে বার চার্টে কি কি থাকবে? What is it that we are going to write in bar chart? ওকে, একটা বার চার্ট যখন আমরা লিখি মিনিমাম আমরা ৩টা প্যারাগ্রাফ করি। যে কোনো ধরনের টাস্ক 1-ই ইউজুয়ালি ৩টা প্যারাগ্রাফ করা হয়। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে ওভারভিউ, আর তৃতীয় প্যারাগ্রাফটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। নাও এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ওভারভিউ যে প্যারাগ্রাফটা আছে এটা আমি চাইলে বডি প্যারাগ্রাফের পরেও কিন্তু লিখতে পারি। I can write it after the body paragraph. It is totally fine and normal. ওভারভিউটা বডি প্যারাগ্রাফের পরেও লেখা যাবে, আগেও লেখা যাবে। তো এই কথাটা আমি এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি। সো আমরা ওভারভিউটা বডি প্যারাগ্রাফের আগে লিখতেছি না পরে লিখতেছি সেটার উপরে আসলে স্কোর কিন্তু ডিপেন্ড করে না। ডিপেন্ড করে যে আমরা ওভারভিউটা প্রপারলি লিখতে পারতেছি কিনা। এক্সাম হলে আপনি আপনার পছন্দ মতো কাজ করবেন, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। বডি প্যারাগ্রাফ যখন আমরা লিখছি তখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে ইন জেনারেল বার চার্ট লেখার সময় এটা খুব বেশি কাজে লাগে, সেটা হচ্ছে কম্প্যারিজন করা। যে কয়টা গ্রাফ আমাদের আইএলটিএস এর আছে, যেমন লাইন গ্রাফ আছে, বার চার্ট আছে, পাই চার্টস আছে। পাই চার্টস বলেছি কারণ হচ্ছে পাই চার্ট সবসময় প্লুরাল। পাই চার্ট কখনোই একটা আসে না। টেবল আছে। এই ৪টা হচ্ছে আমাদের গ্রাফ। ওকে? এছাড়া কিন্তু আরো কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম, আর একটা হচ্ছে মেশিন ডায়াগ্রাম। তো যতগুলো গ্রাফ আমরা লিখতেছি, লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এবং টেবল, প্রত্যেকটা গ্রাফেই ৩টা কাজ করতে বলা হয়। একটা কাজ হচ্ছে সামারি লিখতে বলা হয়। আরেকটা কাজ হচ্ছে মেইন ফিচারস গুলোকে বের করতে বলা হয়। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিচারস। আরেকটা জিনিস লিখতে বলা হয় সেটা হচ্ছে কম্প্যারিজন। রেলিভেন্ট মানে কি? রেলিভেন্ট মানে হচ্ছে যৌক্তিক হতে হবে, লজিক্যাল হতে হবে। তো কম্প্যারিজন করার জন্য বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করা সম্ভব। এখানে আমি বেশ কিছু সেন্টেন্সের স্ট্রাকচার লিখেছি। যেমন একটা হচ্ছে বাট, হোয়াইল, হোয়ারঅ্যাজ। এই ৩টা একই রকম ভাবে ব্যবহার করা যায়। বাট, হোয়াইল, হোয়ারঅ্যাজ। একই রকম ভাবে দো, অলদো। দো মানে হচ্ছে যদিও। এরপরে কি আছে? ডেসপাইট, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। একই রকম যদিওর মতোই মিনিংটা। গরিব দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ খুব সুন্দর। ইন স্পাইট অফ বিইং পুয়ার, এখানে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা চলে আসে সেটা হচ্ছে বিইং। ইন স্পাইট অফ বিইং পুয়ার, দরিদ্র হওয়া সত্ত্বেও, কমা দিয়ে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। তাহলে এছাড়াও আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচার এখানে আছে। নট অনলি বাট অলসো আছে, নাইদার নর, আইদার অর, মোর দেন, লেস দেন, মোর ডট ডট দেন, হায়ার ডট ডট দেন, লোয়ার ডট ডট দেন, ফিউয়ার ডট ডট দেন, অ্যাজ ডট ডট অ্যাজ, লাইক, আনলাইক, ইন কন্ট্রাস্ট, কম্পেয়ার্ড টু। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের জন্য এখানে আমি লিখেছি। প্রথম যে কথাটা আমি এখানে লিখেছি, বলেছি যে অলওয়েজ রাইট দ্য ইন্ট্রোডাকশন ইন প্রেজেন্ট সিম্পল। অলওয়েজ রাইট দ্য ইন্ট্রোডাকশন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রথম প্যারাগ্রাফটা ছিল ইন্ট্রোডাকশন, তাই না? এই ইন্ট্রোডাকশনটা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে। ছোটবেলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নামে পড়েছেন খুব সম্ভবত। ঠিক আছে? তাহলে প্রথম যে কথাটা বলেছি যে ইন্ট্রোডাকশন শুড অলওয়েজ বি রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার গ্রাফটা পাস্ট টেন্সে আছে, তাহলেও কি আমি ইন্ট্রোডাকশন প্রেজেন্ট টেন্সে লিখব? উত্তর হলো হ্যাঁ। গ্রাফের টাইমলাইন যাই হোক প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। সেকেন্ড অংশটা কথা বলেছি যে বাট দ্য বডি প্যারাগ্রাফ শুড বি রিটেন অ্যাজ পার দ্য টাইমলাইন। যদি সাল থাকে 1990, তাহলে অবশ্যই এটা কি করতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে, তাই না? যদি ফিউচার সাল দেওয়া থাকে তাহলে ফিউচার টেন্স। যদি কোনো সালই দেওয়া না থাকে, কোনো ধরনের টাইমের উল্লেখ নাই, তাহলে প্রেজেন্ট টেন্স। সো
সেকেন্ড যে বুলেট পয়েন্টটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে আইডেন্টিফাই জেনারেল ট্রেন্ডস। জেনারেল ট্রেন্ডস কি জিনিস, কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, এইটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দিব। থার্ড পয়েন্টটা বলেছি যে সামারাইজ দ্য মেইন ফিচার্স। তাহলে মেইন ফিচার্সটা কি? কিভাবে আমরা মেইন ফিচার্স আইডেন্টিফাই করতে পারি? এটাও আমরা আজকে ডিটেইলসে আলোচনা করব। নেক্সট পয়েন্টে বলেছি ফাইন্ড আউট হিডেন ইনফরমেশন। হিডেন ইনফরমেশন কোথায় থাকে? কিভাবে হিডেন ইনফরমেশন ক্যালকুলেট করে বের করতে হয়? এটাও আমরা আজকে আলোচনা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টারপ্রেট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। কিভাবে একটা নাম্বারকে আমরা ওয়ার্ডে ইন্টারপ্রেট করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এখানে আমি একটা প্রশ্ন নিয়েছি। সো এটার উপর ভিত্তি করে আমরা ইন্ট্রোডাকশনটা লিখব। The chart here shows the percentage of households in owned and rented accommodation. Owned and rented accommodation in England and Wales. England এবং Wales between 1918 and 2011. Households শব্দটার মানে কি? What does it mean? Households. একেকটা ফ্যামিলিকে একেকটা হাউসহোল্ড বলে। Between 1918 and 2011, এখন বলেন তো 2011 এবং 1918 এই দুটো সংখ্যাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত বছর হয়? 94 বছরের মতো, তাই না? যখন আমরা ইন্ট্রোডাকশন লিখব তখন সবসময় যদি সাল দেওয়া থাকে তাহলে সালের এই গ্যাপটা বের করে নিবেন। তাহলে 94 বছর মানে অলমোস্ট 100 বছরের একটা ডেটা আমরা নিয়েছে এখানে, তাই না? আর এইটা হচ্ছে আপনাদের জন্য ইনস্ট্রাকশন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ৩ টা কাজ এখানে আপনাদেরকে করতে বলা হয়। একটা হচ্ছে সামারি, একটা হচ্ছে মেইন ফিচার, আর একটা হচ্ছে কম্পারিজন। এটা সকল টাস্ক 1 এই লেখা থাকে। এখন এটার ইন্ট্রোডাকশন আমরা লিখব। কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখেছি? দ্য বার চার্ট। এই যে এখানে বোল্ড করার উদ্দেশ্য হলো যে যেহেতু আজকে আমরা এখানে বার চার্ট করছি, এই কারণে আমরা এখানে বার চার্ট কথাটা লিখেছি। যখন যেটা আপনারা সলভ করতেছেন এই জায়গাটাতে সেইটার নাম লিখে দিবেন। তাহলে প্রশ্নের মধ্যে লেখা আছে শুধু চার্ট। প্রশ্নের মধ্যে চার্টের নামটা লেখে নাই। আপনারা চার্টের নামটা ইন্ট্রোডাকশন এ মেনশন করবেন। দ্য বার চার্ট লিখে দিবেন। ঠিক আছে? রিভিলস কম্পারেটিভ ডেটা অন, এই কথাটা মেমোরাইজ করে ফেলতে হবে। এই পর্যন্ত মেমোরাইজ করে ফেলবেন। যেকোনো গ্রাফ আসলে চোখ বন্ধ করে আগে এতটুকু লিখে ফেলবেন। তারপরে এই অন এর পরে আমরা টপিক থেকে তথ্যগুলো এখানে বসাবো। দ্য পার্সেন্টেজ অফ ব্রিটিশ ফ্যামিলিজ। তাহলে ওই যে হাউসহোল্ডস মানে ফ্যামিলি, এবং এই লোকগুলা যেহেতু ইংল্যান্ডে থাকে, ওয়েলসে থাকে, তাহলে তারা ব্রিটিশ। লিভিং ইন ওন্ড অ্যান্ড রেন্টেড হাউসেস। তারপরে ওরা বলেছিল বিটুইন ১৯১৮ এবং ২০১১। আমরা একসাথে করেছি, লিখেছি ডিউরিং এ পিরিয়ড অফ অলমোস্ট 100 ইয়ার্স। সালের যে গ্যাপটা বের করব সেটার আগে আমরা ডিউরিং এ পিরিয়ড অফ কথাটা লিখতে পারি। বারবার যখন আমরা একই স্ট্রাকচার রিপিট করব পরীক্ষার হলে আমাদের স্ট্রেস কমে যাবে। এই ইন্ট্রোডাকশনের মূল ভার্ব ছিল রিভিলস, প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়েছে। এখন আমরা নেক্সট পয়েন্টে যাই। আমাদের যে টিপস গুলো ছিল এই টিপস গুলো আমরা একটা একটা করে আলোচনা করতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফের চেহারা। তাহলে এখানে দেখেন নিচে একটা ছোট করে দুইটা বক্স এঁকে দেখানো হয়েছে যে যেই বক্সটা হচ্ছে একটু হালকা কালারের এটা হচ্ছে হাউসহোল্ডস ইন ওন্ড অ্যাকোমোডেশন। এটা হচ্ছে ওন্ড, তার মানে এরা নিজেদের বাড়িতে থাকে। আর কালোগুলো যেটা ডার্ক কালারে হাউসহোল্ডস ইন রেন্টেড অ্যাকোমোডেশন, এই লোকগুলো তারা ভাড়া থাকে। এখন এখানে কি কি আছে? প্রথমে যদি আমরা এক্স এক্সিস এর দিকে তাকাই আমরা দেখব যে এখানে কিছু সাল আছে ১৯১৮, ১৯৩৯ এইভাবে জাম্প করেছে। তাহলে এক্স এক্সিস এ আছে সালগুলো, আর ওয়াই এক্সিস এ কি আছে? 0, 10, 20, 30, 40, 50, 60 এরকম কিছু সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এই সংখ্যাগুলোকে বলা হয় ভ্যালু। এই সংখ্যাগুলোর পাশে একটা কথা লেখা আছে পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস। এটা হচ্ছে ইউনিট, পার্সেন্টেজ। তার মানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একেকটা পার্সেন্ট। 60 মানে হচ্ছে 60%, 50 মানে হচ্ছে 50%। ওকে? তাহলে ভ্যালু পেয়েছি, ইউনিট পেয়েছি, আর এখানে কি আছে? টাইম গুলো দেওয়া আছে আমার এক্স এ। এখন আমাকে বের করতে হবে জেনারেল ট্রেন্ডস। জেনারেল ট্রেন্ডস বের করার জন্য সবসময় গ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করবেন। আমরা যদি খুব সিম্পল ভাবে চিন্তা করি, সাপোজ আমরা যদি এইগুলোকে এভাবে একটা দাগ দেই, তাহলে কি বোঝা গেল?
যে এগুলো কমছে, নিচের দিকে চলে যাচ্ছে। আবার যেটা হালকা আছে এটাকে এরকম করে আবার একটু, তাহলে কি দেখলাম? বৃদ্ধি পাচ্ছে। পুরো ৯৮ বছরে কি ঘটেছে? যারা রেন্টে থাকে সেই সংখ্যাটা কমেছে দিন, দিন। আর যাদের বাড়ি আছে বা যারা বাড়ি বানাতে পেরেছে তাদের সংখ্যাটা দিন, দিন পার্সেন্টেজটা দিন, দিন বেড়েছে। তাই তো? এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনি চিন্তা করছেন, তখন আপনি একটা জেনারেল ট্রেন্ড পাবেন। আমি এখানে লিখে দেই এটা। এটা কি? স্টার্ট, রাইট? এটা এন্ড হয়েছে কোথায়? এখানে। এটা হচ্ছে এন্ড। তাহলে স্টার্টিং এবং এন্ডিং চিন্তা করলে আমরা একটা জেনারেল ট্রেন্ড পাই। ওভারঅল কি হয়েছে সেটা পাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে মেইন ফিচার। মেইন ফিচার কি জিনিস? মেইন ফিচারের মধ্যে ১ম এই যেটা আমরা বলব সেটা হচ্ছে সুপারলেটিভ। এসটি অথবা ইএসটি এই শব্দগুলো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ১৯১৮ সালে যারা রেন্ট থাকতো, এটা তো রেন্ট, কালোটা তো হচ্ছে রেন্ট, তাই না? সেই সংখ্যাটা কি ছিল? হাইয়েস্ট পয়েন্টে ছিল। এটা সবচেয়ে বেশি ছিল। হাই, হাই ইএসটি হাইয়েস্ট। আবার ২০০১ সালে কি হয়েছে দেখেন? সবচেয়ে কম। এটা হচ্ছে লোয়েস্ট। সবচেয়ে কম ২০০১ সালে। তাহলে হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে মেইন ফিচার। যদি আমি ওনারশিপ এর চিন্তা করি, যারা বাড়ির মালিক ছিল সেক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি ২০০১ সালে এটা ছিল হাইয়েস্ট, সবচেয়ে বেশি, এবং একদম শুরুতে ১৯১৮ সালে এটা ছিল লোয়েস্ট। ওকে? একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি ইএসটি যুক্ত শব্দ লিখবেন, এটার আগে অবশ্যই আর্টিকেল দিতে হবে দি হাইয়েস্ট, দি লোয়েস্ট এভাবে লিখতে হবে। হিডেন ইনফরমেশন কাকে বলে? যে সংখ্যাগুলো এখানে লেখা আছে 0 থেকে 90 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো তো হিডেন না। এগুলো তো দেখাই যাচ্ছে। ১৯১৮ থেকে ২০১১ সাল পর্যন্ত যেটা আছে, এই সালগুলো তো দেখাই যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে না কোনটা? যেমন আমরা এই যে টাইমের একটা গ্যাপ বের করেছি না? 94 ইয়ার্স। অলমোস্ট 100 ইয়ার্স অথবা 94 ইয়ার্স। এটা কি আমাদের এখানে লেখা আছে? লেখা নেই। এটা আমাকে বের করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা হিডেন ইনফরমেশন। যদি আমি হাউস হোল্ড এর ওনারশিপ চিন্তা করি, তাহলে এটা কত? এখানে ২৪% এর মতো, 24% এর মতো, তাই না? এই জায়গাটাতে ২৪ এর থেকে একটু বেশি। সো ধরলাম ২৪। যারা হচ্ছে রেন্ট থাকতো, ভাড়া থাকতো, তাদের সংখ্যাটা কত দেখেন? এখানে 76 এর মতো। 76%, তাই তো হওয়ার কথা। ৭৬ আর ২৪ ১০০%। তাহলে এই যে ৭৬ এবং ২৪ এটাকে যদি আমি বিয়োগ করি, কত গ্যাপ আসে? কাছাকাছি লিখবেন। ধরেন লিখে দিলেন 50%, তাই না? তাহলে আমরা যদি বলি যে যাদের বাড়ি ছিল, তাদের চাইতে যারা ভাড়াটিয়া ছিল, তাদের সংখ্যাটা 50% বেশি ছিল। বলতে পারি না? তাহলে এই যে 50% কথাটা, হিডেন ইনফরমেশনটা 50% বের করার জন্য আমাকে কি করতে হয়েছে? বিয়োগ করতে হয়েছে। তাহলে বিয়োগফল বের করা যায়। বিয়োগফল বের করলে সেটা একটা হিডেন ইনফরমেশন হয়। আবার চাইলে কিন্তু গুণফলও বের করা যায়। গুণফল কেমন? এখানে এটা 20% ধরেছি, এখানে 80% ধরেছি। তাহলে কত গুণ হয়? আমরা বলতে পারি না ৪ গুণ। তাহলে ৪ গুণ বেশি মানুষ ভাড়া থাকতো। তাহলে এই যে গুণফল বের করলাম, এটাও একটা হিডেন ইনফরমেশন। তাহলে বিয়োগফল এবং গুণফল। সাধারণত এই ২ টা দিয়ে আমরা হিডেন ইনফরমেশন বের করি। পাই চার্ট লেখার সময় আমরা যোগফলও ইউজ করি। যখন পাই চার্ট করব তখন এটা আপনারা দেখতে পাবেন। তাহলে যোগফল, বিয়োগফল, গুণফল এগুলোকে আমরা হিডেন ডেটা বলছি। যদি হিডেন ইনফরমেশন আপনারা ব্যবহার করেন, লিখতে পারেন, তাহলেও আপনার সামারিটা যত অনেক স্ট্রং হবে। নট অনলি দ্যাট, ইউ উইল অলসো গেট বেটার স্কোর। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্টারপ্রেটিং নাম্বারস। সংখ্যাকে কিভাবে আমরা ইন্টারপ্রেট করব? যেমন এখানে অনেকগুলো সংখ্যা আছে 0, তাই না? ১০, ৩০, ৪০, ৫০ সব পার্সেন্টেজ। যেমন এখানে আমরা বলেছি 50%, তাই না? তাহলে 50% না বলে আমরা বলতে পারতাম হাফ। এই হাফ এর আবার ভার্ব বানানো যায়। হাফড বলে। ভিইডি। এফ এর জায়গায় তখন ভি বসাতে হয়। হাফড। যদি এখানে 25% হইতো তাহলে আমরা হাফ বলতাম না, আমরা বলতাম আ কোয়ার্টার। এখানে ২৪ আছে। এটাকে কি আমরা অলমোস্ট আ কোয়ার্টার বলতে পারি না? পারি। আচ্ছা, আবার এখানে কত আছে? 76 আছে। তাহলে 76 বা 75 এর কাছাকাছি। সেটাকে বলে 3 কোয়ার্টার। 3/4, ঠিক আছে? যদি 33% হয় বা ৩০ এর আশেপাশে, ৩৩, ৩৫ এরকম, তাহলে আপনারা লিখবেন আ থার্ড, ১/৩ 1/3 কে আপনারা যদি ১০০ দিয়ে গুণ করেন দেখবেন ৩৩% হচ্ছে। একদম এক্সাক্টলি যদি নাও হয়, কাছাকাছিও যদি হয়, ৩০ এর জায়গায় ৩৩ এর জায়গায় ৩০ বা ৩৫ বা ৩৬, তাহলেও আপনারা আ থার্ড লিখে দিবেন। তাহলে দিস ইস কল্ড ইন্টারপ্রেটিং নাম্বারস। সংখ্যাকে শব্দে দিয়ে লেখা, রাইট? ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি ওভারভিউতে। ওভারভিউ নিয়ে একটা কথা রেখেছি। দ্য নিউক্লিয়াস অফ রাইটিং টাস্ক 1। নিউক্লিয়াস মানে কি? কেন্দ্রবিন্দু, তাই না? আমি আপনাদেরকে ২ টা ওভারভিউ এখন দেখাবো। এটা হচ্ছে ১ম টা।
ওভারঅল দিয়ে শুরু করেছি। তাহলে ওভারঅল পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস লিঙ্কিং করে লেখার পরে একটা কমা দিতে হয়। আমি বলেছি যে ওভারঅল পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস লিভিং ইন ওন্ড অ্যাকোমোডেশনস ইনক্রিজড whereas যদিও বা কিন্তু এরকম মিনিং তুলনা করেছি আমরা কার সাথে তুলনা করেছি দ্য ফিগার ফর রেন্টেড অ্যাকোমোডেশন এই যে কালো যেটা রেন্টেড অ্যাকোমোডেশন যেটা কমেছে ডিক্রিজড কমে যাওয়ার ইংরেজি কি ডিক্রিজ যেহেতু এটা পাস্টে হয়েছে সেই জন্য আমরা লিখছি ডিক্রিজড ইডি যোগ করেছি তাহলে ওভারঅল পার্সেন্টেজ অফ হাউসহোল্ডস লিভিং ইন ওন্ড অ্যাকোমোডেশনস ইনক্রিজড whereas the figure for rented accommodation decreased. What should be the score? এই স্ট্যান্ডার্ডটা 6 থেকে 6.5 এর মধ্যে থাকে। এখন আসেন আমরা এই 6 এর সাথে 8 এর ডিফারেন্সটা দেখি। অনেকেই আপনাদের এখানে আছেন যারা 6 6.5 পেলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আপনাদের ডিজায়ার্ড স্কোর বা তার চেয়েও বেশি। কিন্তু অনেকে আছেন না যারা 7 পেতে চান। তাহলে যদি 7 পেতে চান বা 7.5 পেতে চান তাহলে তো আপনাকে 8 ব্যান্ডের প্রিপারেশন নিতে হবে, তাই না? 8 এর প্রিপারেশন নিলে তারপরে পরীক্ষায় গিয়ে আপনি 7 পাবেন। 7 এর প্রিপারেশন নিলে পাবেন 6, ঠিক না? একটু বেশি প্রিপারেশন নিতে হবে। একটু ভালো প্রিপারেশন নিতে হবে। কারণ এক্সামের অনেক রকমের ইস্যুস হতে পারে। এক্সামের ফ্যাটিগস হতে পারে। এক্সামে একটা শক হতে পারে। আপনার রিডিং টেস্টটা খারাপ হইছে একটু, এজন্য আপনার মন খারাপ হইতে পারে। তো সেক্ষেত্রে একটু ভালো টার্গেট নিয়ে আগাইতে হবে। এখানে আমি লিখেছি যে after careful observation of the bar chart, we can say that there had been a complete reversal in the percentage of families residing in their own homes and those living as tenants during the timeline. After careful observation of the bar chart. এটা হচ্ছে একটা লিঙ্কিং ফ্রেজ। এই বার চার্টটাকে ভালোভাবে কেয়ারফুলি অবজার্ভ করার পর we can say that there had been একটা ডিফিকাল্ট টেন্সের স্ট্রাকচার a complete reversal মানে উল্টে গেছে 1918 তে টেনেন্টের সংখ্যা ভাড়াটিয়া বেশি ছিল আর বাড়িওয়ালা কম ছিল 2011 আসতে আসতে ঘটনা উল্টে গেছে বাড়িওয়ালা বেড়ে গেছে ভাড়াটিয়াদের সংখ্যা কমে গেছে এই জন্য আমরা বলেছি যে একটা কমপ্লিট রিভার্স ঘটেছে in the percentage of families residing in their own homes and those living as tenants মানে কি ভাড়াটিয়া এইটা অনেক বেটার স্কোর ফ্যাচ করবে আমরা বলতে পারি 8 থেকে 8.5 যদিও you will not be able to get 8.5 just by writing this overview শুধু এমন না যে বডি প্যারাতে সব ভুলভাল লিখলাম ওভারভিউটা এরকম লিখছি আমাকে 8 দিয়ে দিবে ব্যাপারটা এরকম না ওভারভিউ যেরকম লিখেছেন বডি প্যারার স্ট্যান্ডার্ড ওরকম হইতে হবে তাহলে শেষে 8 আসবে ঠিক আছে এখন আমরা কোথায় যাব বডি প্যারাতে চলে যাবো একটু বডি প্যারাগ্রাফ সো এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার কয়টা বডি প্যারাগ্রাফ করতে পারবো তো যদি কম্বিনেশন চার্ট না আসে তাহলে রাইট ওয়ান বডি প্যারা ওকে তাহলে বডি প্যারাগ্রাফটা শুরু করি কিভাবে শুরু করলাম বডি প্যারাগ্রাফটা অ্যাজ ইজ সিন ফ্রম দ্য গ্রাফ এটা মুখস্থ করে ফেলেন মেমোরাইজ যখনই বডি প্যারা শুরু করবেন অ্যাজ ইজ সিন ফ্রম দ্য গ্রাফ লিখে দিবেন কমা দিয়ে দিবেন মানে কাজ কমে গেল পরীক্ষার হলে মাথার প্রেশার কমায় ফেললেন প্রথমে কি লিখেছি দেখেন অলমোস্ট 3/4 অফ দ্য হাউস হোল্ডস লিভড ইন রেন্টেড অ্যাকোমোডেশনস ইন 1918 1918 সাল আচ্ছা 1918 সাল কোথায় এটা কি বলেছে 3/4 3/4 মানে কি মনে আছে নিশ্চয়ই আপনাদের 3/4 2/3 মানে 75% তাহলে রেন্টেড অ্যাকোমোডেশন রেন্টেড কোনটা কালোটা তাই না কালোটা হচ্ছে রেন্ট তাহলে এখানে এটা দেখেন কত ছিল 76 75 এরকমই তো ছিল তাই না তাহলে এটা হচ্ছে 3/4 অথবা 3/4 তাহলে আমরা লিখেছি যে 1918 সালে অলমোস্ট প্রায় 3/4 ফ্যামিলি হাউস হোল্ড মানে কি বলেছিলাম ফ্যামিলি পরিবার লিভড ইন রেন্টেড অ্যাকোমোডেশনস ভাড়া বাড়িতে থাকতো এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স প্রথম বাক্য তাহলে আমরা এখানে কি ব্যবহার করেছি এই যে 3/4 ইউজ করলাম এটা কি ইন্টারপ্রিটেশন তাই না ভ্যালু ইন্টারপ্রেট করলাম নেক্সট সেন্টেন্স দিস ওয়াজ আ হিস্টোরিক হাই ফর ওভার 100 ইয়ার্স এখানে অনেক খেলা হচ্ছে এই সেন্টেন্সটাতে একটা হচ্ছে দিস এই দিস নিজেই আপনার নাম্বার বাড়ানোর জন্য এনাফ দিস হলো একটা ন্যাচারাল লিঙ্কার দিস দিয়ে আগের বাক্যের রেফারেন্স টানা হয় খুবই সিম্পল একটা জিনিস কিন্তু স্টুডেন্টরা এটা ব্যবহার করতে চায় না বা পারে না স্টুডেন্টরা লেখে মোর ওভার ইন এডিশন ফার্দার মোর এই রকমের কোহেসিভ ডিভাইস নিয়ে আসে কিন্তু শুধু দিস দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে লিঙ্ক করা যায় এন এক্সামিনার এটা পছন্দ করে
তাহলে দিস ওয়াজ এ হিস্টোরিক হাই। দেখেন এই যে হিস্টোরিক হাই মানে হলো ইতিহাসে সর্বোচ্চ। এই হিস্টোরিক হাই শব্দটা হচ্ছে হাইয়েস্ট শব্দটার, আমরা যখন ওখানে লিখেছিলাম হাইয়েস্ট, এই হাইয়েস্ট শব্দটার একটা অল্টারনেটিভ। এই যে স্যাম্পল আনসারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ইন্ট্রোডাকশন বা ওভারভিউ যাই দেখাচ্ছি, এই প্রত্যেকটা সেন্টেন্স আপনাদের জন্য আমি লিখেছি। এগুলো কোনো কপি পেস্ট করা টেমপ্লেট বা কপি পেস্ট করা স্যাম্পল আনসার না, টোটালি অথেন্টিক স্যাম্পল আনসার যেটা আমি নিজে লিখেছি। এই জন্য আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারছি যে এটা ব্যান্ড 8 স্ট্যান্ডার্ডের। তাহলে দিস ওয়াজ এ হিস্টোরিক হাই, ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি ছিল এটা, তাই না? পুরো ঐতিহাসিক মানে কি, মানে ওই এই ইতিহাস ওই ইতিহাস না। এই ইতিহাস মানে হচ্ছে যে 18 থেকে 11 যে ইতিহাস সেটা। ওভার 100 ইয়ার্স, দেখেন এই যে বলে দিছি। হিস্টোরিক হাই মানে কত কত বছরের সেটাও বলে দিছি। ওভার 100 ইয়ার্স। এই ওভার মানে কিন্তু বেশি না, 100 বছরের বেশি বোঝাচ্ছি না কিন্তু। এই ওভার 100 ইয়ার্স মানে 100 বছর ধরে। এই ওভার মানে বেশি না। অনেক সময় আমরা বলি না যে ওভার ওয়েট মানে বেশি ওয়েট হয়ে গেছে, রাইট? ওভার দিয়ে আমরা বেশি বুঝাই, কিন্তু এখানে ওভার মানে বেশি না, এখানে ওভার মানে ধরে। ওভার 10 ইয়ার্স মানে 10 বছর ধরে এরকম। তারপর অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়েছি। নিয়ারলি 4 টাইমস হায়ার, চলে আসলো আমাদের একটা হিডেন ইনফরমেশন। 4 টাইমস, এই যে একটু আগে বলেছিলাম যে এখানে 20, এখানে আমরা ধরে নিচ্ছি অলমোস্ট 80 বা 24, আর এখানে 76, 4 গুণ, তাই না? 4 টাইমস, 4x। তাহলে 4 টাইমস হায়ার দেন দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হু ওন্ড এ হাউস। এই যে ওনার যারা, এই যে এইটা, এই ওনার যারা ছিল তাদের চাইতে এই যে রেন্টার, সেই সংখ্যাটা 4 গুণ বেশি ছিল। দুটো জিনিস একসাথে করেছি। তাহলে এই যে হিস্টোরিক হাই বা হাইয়েস্ট, এটা কি? এটা হচ্ছে মেইন ফিচার। আপনাদেরকে মনে আছে? মেইন ফিচার, দিস ইজ এ মেইন ফিচার অফ দ্য গ্রাফ। আর এটা কি? 4 টাইমস হিডেন ইনফরমেশন, গুণফল। তাহলে নিয়ারলি 4 টাইমস হায়ার দেন দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হু ওন্ড হাউস এট দ্যাট টাইম। ওই সময় যাদের বাড়ি, যারা বাড়িওয়ালা ছিল, তাদের চাইতে যারা ভাড়া থাকতো তাদের সংখ্যাটা 4 গুণ বেশি ছিল, এবং সেই সংখ্যাটা ছিল সবচেয়ে বেশি। নেক্সট সেন্টেন্সে শুরু করেছি একটা লিঙ্কিং ফ্রেজ দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। এটা হচ্ছে ইন্টারেস্টিংলি। এটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। যখনই কোনো কিছুকে আমি ইন্টারেস্টিংলি বলি, এটা একটা কিউরিওসিটি তৈরি করে, তাই না? যে কি আসলে ইন্টারেস্টিং জিনিসটা কি, জানতে ইচ্ছা করে। এইটা হচ্ছে যে রিডার, যে পড়তেছে আপনার লেখাটা, তাকে একটু আকর্ষণ করার জন্য। ইন্টারেস্টিংলি ইন 1971, আচ্ছা 1971 সালে চলে আসলাম। 18 সাল নিয়ে আলোচনা করেছি, এখন 71-এ চলে আসছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এই সালগুলো কি দোষ করেছিল? 39, 53, 61 আপনি কেন স্কিপ করলেন? আমি স্কিপ করেছি বিকজ আমি সামারি লিখছি। আমাকে সামারি লিখতে বলা হয়েছে। আমাকে বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন। আমি যদি সবকিছুই লিখি তাহলে সেটা সামারি থাকবে না, সেটা ভাব সম্প্রসারণ হয়ে যাবে। ঠিক আছে? মেইন ফিচারে চলে আসছে। দেখেন 1971 সালে দুইটা সেম সমান আছে। তাহলে যদি একই রকম থাকে, সমান হয়, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ, এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি। অ্যাজ মাচ অ্যাজ হাই অ্যাজ লো অ্যাজ ওয়েল অ্যাজ গুড অ্যাজ, মানে সমান, একই রকম। আমরা লিখেছি ইন 1971 দ্য পার্সেন্টেজ অফ ব্রিটিশ হাউসহোল্ড লিভিং ইন রেন্টেড অ্যাকোমোডেশনস। পার্সেন্টেজ অফ ব্রিটিশ হাউসহোল্ড, ব্রিটিশ ফ্যামিলি যারা ভাড়া বাড়িতে থাকছিল, ওয়াজ as high as it was for those owning their residence, যারা নিজেদের বাড়ির মালিক ছিল। তাহলে ভাড়াটিয়াদের সংখ্যা বাড়িওয়ালাদের সংখ্যার সমান ছিল। ক্লিয়ার? তাহলে অ্যাজ হাই অ্যাজ, এটা হচ্ছে ইকুয়াল বুঝাতে ব্যবহার করা হয়, একই রকম। ইন্টারেস্টিংলি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তারপরে প্রথম অংশ কি? 1971 সালে ভাড়াটিয়াদের সংখ্যা ওয়াজ অ্যাজ হাই অ্যাজ বাড়িওয়ালাদের সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি যদি বলি রহিম করিমের মতোই লম্বা,
রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম, তাই না? রহিম ইজ অ্যাজ টল অ্যাজ করিম। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে কি করতেছি, একটা করে আমাদের টিপস গুলোকে ইউজ করতেছি এবং স্কোরটা বাড়ানোর চেষ্টা করতেছি। নেক্সট সেন্টেন্সে আমরা কি লিখেছি দেখেন, লিখেছি হোম ওনারশিপ। একটা সিনোনিম ব্যবহার করেছি, হোম ওনারশিপ, বাড়ির মালিক। এখানে বলেছে ওন অ্যাকোমোডেশন, তাহলে বাড়িওয়ালা, হোম ওনারশিপ। বলেছি হোম ওনারশিপ পিকড। এই যে পিকড শব্দটা, হোয়াট ডাজ ইট মিন? এটা আবারও একটা মেইন ফিচার, এটার মানে হচ্ছে হাইয়েস্ট। পিক মানে সর্বোচ্চতে পৌঁছানো, তাহলে এটা হচ্ছে একটা মেইন ফিচার। হোম ওনারশিপ সর্বোচ্চতে পৌঁছেছিল ইন 2001। দেখেন 2001 সালে এই যে যেটা হালকা কালারের হোম ওনারশিপ, এটা পিকে পৌঁছেছে, পিক সর্বোচ্চতে চলে গেছে। তাহলে হোম ওনারশিপ পিকড, হোম ওনারশিপ সবচেয়ে উঁচুতে উঠে গিয়েছিল, পিকড পাস্ট টেন্সে লিখেছি, ইন 2001, 2001-এ। বাই অলমোস্ট 50%, বাই অলমোস্ট 50%, 50% বেড়ে গিয়েছিল। মানে কিসের সাথে তুলনা করে 50% বের করলাম? হোয়েন কম্পেয়ার্ড টু, এই দেখেন এই কম্পেয়ার্ড টু কথাটা হচ্ছে আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার। কম্পেয়ার্ড টু কম্পারিজনের একটা সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে যখন তুলনা করা হয় কার সাথে? দ্য ফিগার ফর 1980, তাহলে 1918 সালের সাথে যদি আপনি তুলনা করেন 2001 সালের ডাটাটা, তাহলে দেখবেন যে এটা 50% বেড়েছে। এখানে কত? 70, তাই না? 70% এখানে। আর এখানে কত ছিল? 20% ছিল। তাহলে 20 থেকে বেড়ে যদি 70 হয়, আমরা অলমোস্ট বলছি কিন্তু, তাই না? অলমোস্ট, এক্সাক্ট না, প্রায়। তাহলে 50% বেড়ে গেছে। তাহলে হোম ওনারশিপ পিকড ইন 2001 বাই অলমোস্ট 50% when compared to the figure for 1980। 1918 সালের সংখ্যার সাথে, ফিগার মানে সংখ্যা, 1918 সালের সংখ্যার সাথে যদি তুলনা করেন, তাহলে 2001 সালে আপনি দেখবেন 50% বেড়ে এটা সর্বোচ্চতে পৌঁছে গিয়েছিল। পরের বাক্যটা দেখেন, আরো সুন্দর। দি অপোজিট ইজ ট্রু হোয়েন ইট কামস টু, একটা ফ্রেজ। হোয়েন ইট কামস টু মানে যখন কোনো কিছুর কথা আসে। দ্য অপোজিট ইজ ট্রু হোয়েন ইট কামস টু দ্য পার্সেন্টেজ অফ রেন্টার্স। যখন আপনি ভাড়াটিয়াদের কথায় আসবেন, তখন ব্যাপারটা উল্টা হয়ে যাচ্ছে। অনলি আ থার্ড, আ থার্ড মানে কি? 1/3, মানে 33% এর মতো। কোন সালের কথা বলছি? 2001 সালের কথা বলছি। এই যে 30-এর থেকে একটু বেশি আছে, 33% বা 30-32%। অনলি আ থার্ড অফ দ্য হাউস হোল্ডস ওয়ার টেনেন্টস। মাত্র 1/3 ফ্যামিলি ভাড়ায় থাকতো, ভাড়াটিয়া ছিল। তাহলে প্রথমে বললাম বাড়িওয়ালা বা বাড়ির মালিকানা অনেক বেশি সর্বোচ্চতে পৌঁছে গিয়েছিল 2001 সালে 50% বেড়ে যাওয়ার মাধ্যমে। দ্য অপোজিট ইজ ট্রু হোয়েন ইট কামস টু, উল্টা কথাটা সত্যি যখন আমরা পার্সেন্টেজ অফ রেন্টার্স, রেন্টারদের পার্সেন্টেজ নিয়ে কথা বলি। অনলি আ থার্ড অফ দ্য হাউস হোল্ডস, মাত্র 1/3 হাউস হোল্ডস, মানে 30%, 33% এর মতো ভাড়াটিয়া ছিল, ওয়ার টেনেন্টস। এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো, এগুলো আপনারা সব কেমব্রিজ পড়ে ফেললেও এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার পাবেন না। সো এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো অ্যানালাইসিস করতে হবে। দিস ইজ লার্নিং বাই ইমিটেশন। দেখে দেখে শেখা সবচেয়ে এফেক্টিভ ওয়ে অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ বাই লার্নিং বাই ইমিটেশন। আমি যেভাবে লিখতেছি আপনি সেটাকে কপি করেন, তাহলে আপনার স্কোর ভালো আসবে। ব্যান্ড 8 স্ট্যান্ডার্ডের স্যাম্পল আনসার আমরা দেখলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।